তাহলে আমরা প্রথম এপিসোডে এর মুখবন্ধে বেশ কিছু বলেছি। কোন কোন ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস বেশি ব্যবহার হয়, ক্যালকেরিয়া ফসের ব্যবহারিক ক্ষেত্রগুলি কোন জায়গায়, সেগুলি নিয়ে আমি প্রথম এপিসোডে আমি বলেছি। শীতকাতর, ধাতুদোষ সংশোধক মেডিসিন, আর গভীর ক্রিয়াশীল তাও বললাম। আর শিশুদের গঠনকারী যে সমস্ত সেল কোষগুলি বডিতে আছে তার উপরে একটা প্রচন্ড ক্রিয়াশীল, শিশুদের ক্ষেত্রে বেশি ব্যবহার্য, কৈশোর এবং যৌবনে ব্যবহারটা কম হয়। রোগী সাধারণত শীতকাতর, আর একে যদি সঠিক সময়ে আর ব্যবহার করা যায় শিশুদের মনের এবং দেহের একটা প্রচন্ড উন্নতি সম্ভব। আর বলেছিলাম ভাঙা অস্থি জোড়া লাগানোর মহৌষধ। আবার আমি বলছি, যদি আমার বলা আছে তাহলে বলছি, ইয়ার মন চঞ্চল, খিকখিকে, বিরক্তি, পরিবর্তনশীল, বেড়াতে যাওয়ার একটা প্রবল ইচ্ছা এর মধ্যে দেখা যায়। হাত পা ঠান্ডা, পেটটা ঢোকানো। রোগী শীতকাতর, হাত পা ঠান্ডা, পেটটা ঢোকানো। অস্থি বিকৃতির ক্ষেত্রে মেরুদণ্ডটা এরকম বেঁকে যায় এবং ব্রহ্মতালু বা অ্যান্টিরিয়র ফন্টানাল গুলি সঠিক সময়ে জোড়া লাগে না। দাঁত উঠতে, কথা বলতে, চলতে, হাঁটতে বিলম্ব হয়। আর রোগী কিন্তু একটা হজম যন্ত্রের গোলযোগে ভুগতেই থাকে। এটা আমি তোমাদের স্মৃতিশক্তি কম, লেখাপড়ায় মন বসে না, এগুলিও আমি বলেছিলাম। মানে শিশুদের যেগুলি থাকে সেগুলি আমি তোমাদের প্রথম এপিসোডে বলেছিলাম। মাতৃদুগ্ধের এই শিশু অবস্থায় দেখা যায় মাতৃদুগ্ধের দু রকমের পাওয়া যায়। মাতৃদুগ্ধের প্রতি প্রবল চাহিদা, কিন্তু মাতৃদুগ্ধ সহ্য হয় না। যার উপরে প্রবল চাহিদা সেটা আবার সহ্য না হওয়া টিউবারকুলার মাইগ্রেনের একটা অংশ। আবার অনেক সময় অনেক শিশুরা মাতৃদুগ্ধ পান করতেই চায় না। তাই মাতৃদুগ্ধের পরে প্রবল চাহিদা কিন্তু সহ্য হয় না, আবার মাতৃদুগ্ধ পান করতেই চায় না। শিশুদের নাভি কাটার পরে সেই জায়গার ক্ষত সহজে শুকাতে চায় না। শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যে নাভির রক্ষণ থেকে কর্তন করা হয়, প্লাসেন্টার সাথে যে কানেকশন থাকে সেটা কেটে দেওয়া হয়, সেই তারপরে নাভি তা শুকাতে চায় না। আমাদের এখানে ক্যালকেরিয়া ফস, কার্ড, সাইলেশিয়া, অ্যাবোডেনাম অনেক মেডিসিন থাকে, কিন্তু সেটা আমরা খেয়াল করে দেখবো যে আমার পেশেন্টটা কি। আচ্ছা, এখানে পেটের গোলযোগ, এই যে পেটের গোলযোগ, এই পেটের গোলযোগটা কিন্তু আমরা এখানে বলিনি, আমি পরে আবারও বলবো। এই পেটের গোলযোগের ক্ষেত্রে শিশু অনেক সময় খাদ্য বমি করে, উদারময় হয়। উদারময়ের মলটা বেশিরভাগই আম সংযুক্ত সবুজ পায়খানা করে। আম সংযুক্ত বায়ু মিশ্রিত পরপর করে বের করা মলত্যাগ করে। খাবার পরেই শিশুদের একটা পেটে যন্ত্রণা হয়। খুব শিশু হলেও হতে পারে, আবার 8, 10, 12, 14 বছর বয়সেও আমরা লক্ষ্য করেছি খাবার পরে একটা পেটে ব্যথা অনুভব করে। ঘাড়ের গ্ল্যান্ডগুলি ক্রমেই বড় হয়। ঘাড়ের গ্ল্যান্ডগুলি, নেক গ্ল্যান্ড, বুঝলে? তার মানে আমরা স্ক্রিফিউলার ডায়াথিসিস বা এইরকম ধরনের রোগীদের ক্ষেত্রে, টিউবারকুলার পেশেন্টদের ক্ষেত্রে আমরা ঘাড়ের গ্ল্যান্ডগুলি ক্রমান্বয়ে বৃদ্ধি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, আমরা অনেক ক্ষেত্রে পাই। সেটা ক্যালকেরিয়া ফসের একটা বড় ক্ষেত্র। আমরা এই ঘাড়ের গ্ল্যান্ডের বৃদ্ধি বা বৃদ্ধি, এটা কিন্তু আমরা লক্ষ্য করি, ক্রমেই বড় হয় এবং শক্ত হয়। উৎকৃষ্ট আহার সত্ত্বেও ভালো খাওয়ানো হয়, স্যারেলাক খাওয়ানো হয়, এটা খাওয়ানো হয়, ফলের রস খাওয়ানো হয়, উৎকৃষ্ট আহার সত্ত্বেও ক্রমান্বয়ে সেই শুকিয়ে যায়। উৎকৃষ্ট আহার সত্ত্বেও ক্রমান্বয়ে শুকিয়ে যায়। শিশুবেলায় রিকেট এবং শীর্ণতা, শিশুবেলায় রিকেট, র্যাকাইটিস শব্দের অর্থ হচ্ছে অস্থি বিকৃতি, হাড়গুলি বেঁকে যায়। আর শীর্ণতা, যাকে আমরা ম্যারাসমাস বলি, অস্থি বিকৃতি, শীর্ণতা,
উৎকৃষ্ট আহার সত্ত্বেও ক্রমান্বয়ে শুকিয়ে যাওয়া, এর একটা বিশেষ পরিচয়। শুষ্কতা ইহার একটা বিশেষ পরিচয়। তা শুষ্কতা হলেও কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, বংশদণ্ডের মতন লম্বা হয়ে যায়, বয়সের তুলনায় লম্বা হয়ে যায়, বুঝলেন? বয়সের তুলনায় লম্বা হয়ে যায়, অল্পেতেই ঠান্ডা লাগে। এমনিতে সে শীতকাতর আর অল্পেতেই ঠান্ডা লাগে। তাই কি বললাম, এই ধরনের শিশুদের বা কৈশোরে বেশিরভাগ শিশুদের দেখা যায় ঘাড়ের গ্ল্যান্ডগুলি আস্তে আস্তে বড় হয় এবং শক্ত হয়ে যায়। আর আরো শিশুবেলায় র্যাকাইটিস বা রিকেট অস্থি বিকৃতি হয়, হাড়গুলি বেঁকে যায়, খায় বেশি কিন্তু ক্রমান্বয়ে শুকিয়ে যায়, উৎকৃষ্ট আহার সত্ত্বেও ক্রমান্বয়ে শুকিয়ে যায়। যদিও উৎকৃষ্ট প্রচন্ড খায় আর ক্রমান্বয়ে শুকিয়ে যায়, আমাদের ন্যাপটামিল আছে, আয়োডিন আছে, অনেক মেডিসিন আছে, সালফার আছে, সরিনাম আছে, আমাদের মনে রাখতে হবে অনেক মেডিসিন আছে, কিন্তু প্রত্যেক রকমের, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে ঘাড়ের গ্ল্যান্ডগুলি ক্রমান্বয়ে বড় হয় এবং শক্ত হয়, আর উৎকৃষ্ট আহার সত্ত্বেও সে ক্রমান্বয়ে শুকিয়ে যায়। এদিকে শীর্ণতা এবং শুষ্কতা, এদিকে শীর্ণতা আর শুষ্কতাই কিন্তু ক্যালিসেরিয়া ফসের একটা বিশেষ পরিচায়ক লক্ষণ। অল্পেই ঠান্ডা লাগে, ঠান্ডা লাগার একটা কনসিস্টেন্ট ভাব কিন্তু আমরা তার মধ্যে লক্ষ্য করতে পারি। দাঁত ওঠার সময় উদারময়, দাঁত ওঠার সময়, কথা বলার সময়, হাঁটার সময়, যখনই একটা স্টেপ তার লাইফে আসবে বয়স অনুযায়ী, তখনই একটা না একটা কিছু হবে। কারুর জ্বর হয়, কারুর খিচুনি হয়, কারুর উদারময় হয়, কারুর অন্যান্য কোনো কষ্ট শুরু হয়, আমরা এগুলি লক্ষ্য করতে পারি। তার কারণ এই যে মাইজাম মূল কারণটা আছে, সে এখানে সঠিকভাবে তার শরীরকে ডেভেলপমেন্ট হতে দেয় না, বাধা সৃষ্টি করে, যার কারণে দাঁত ওঠার সময় উদারময় ময় আমযুক্ত সবুজ বর্ণ বায়ু সহ নির্গমন হয়। ইহার শিশুর পেটটি সকল সময় ঢোকানো থাকে, আমি একটু আগে তোমাদের বলছি, ইহার শিশুর পেটটা সকল সময় ঢোকানো থাকে। পেটটা বড়, যেমন আমরা সালফারের মধ্যে পাই আর ক্যালকেরিয়া ফসের মধ্যে পাই, আমরা পেটটা একটু ঢোকানো, যদিও এটা কিন্তু সিমটমস নয়, কনস্ট্রাল সিমটমস কিন্তু নয়। আমরা ক্যালকেরিয়া কার্বের মধ্যে আলোচনা করার সময় বলতে দেখবা যে যত ক্যালকেরিয়ার মোটা চেহারা পাওয়া যায় তত পাতলাও কিন্তু পাওয়া যায়। তাই শুধু এই সাইন দেখে ওষুধ দেওয়া যাবে না। খাওয়ার পরেই পেটের যন্ত্রণা, আর এই ধরনের শিশুরা লবণ প্রিয়, লবণাক্ত মাংস প্রিয়, ভাজা ডিম প্রিয়, ভাজা খাদ্য প্রিয়, অপাচ্য দ্রব্য খাওয়ার প্রতি প্রচন্ড চাহিদা। অপাচ্য দ্রব্য যেগুলি সঠিক খাবার নয়, যা তা খায়, ভাজা ভুজি উল্টো পাল্টা খায়, এইগুলি সে খুব তার প্রিয়। ভালো খাবার খাওয়ানো সত্ত্বেও সে ক্রমান্বয়ে শুকিয়ে যায়। উৎকৃষ্ট আহার সত্ত্বেও শুকিয়ে যায়। রুগী কি খেতে চায়? দেখা গেল হয়তো সে ভাত খাক আর না খাক, আগে এখানকার লবণ খায়, ভাজা ডিমটা বা মাংসটা খুব পছন্দ করে। তো এই রকমের সাথে শিক্ষাতর, পেটটা ঢোকানো, চঞ্চল, অস্থিরতা, পরিবর্তনশীল মন, বেড়াতে যাওয়ার প্রবণতা, খাওয়ার পরে পেটে ব্যথা, যদি এইরকম কতকগুলি লক্ষণ সমূহ, কতকগুলি লক্ষণ যখন একত্রিত করা হয়, তখনই কিন্তু একটা ওষুধের একটা কনস্টিটিউশন পাওয়া যায়, চরিত্র পাওয়া যায় বা প্রকৃতি পাওয়া যায়। ক্যালকেরিয়া ফসের প্রকৃতি কি? স্বভাব, অর্থাৎ প্রকৃতি। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তার হোমিওপ্যাথি ট্রিটমেন্টের কিন্তু মজা আসবে না। বয়সের তুলনায় কিন্তু লম্বা হয়, বংশদণ্ডের মতন লম্বা হয়ে যায়। ঋতুস্রাব দেরিতে শুরু হয়,
আমরা আর্লি মেনস্ট্রুয়েশন অনেক সময় ক্যালকেরিয়া কার্ভ দেখি, আর্লি, প্রফিউজ অ্যান্ড লং লাস্টিং ক্যালকেরিয়া কার্ভের মধ্যে দেখি। কিন্তু ক্যালকেরিয়া ফসের মধ্যে একটু দেরিতে মেনস্ট্রুয়েশন শুরু হয়, 13 বছর 14 বছর বয়স থেকে 15 বছর বয়স থেকে তার মেনস্ট্রুয়েশন শুরু হয়। তার শরীর ডেভেলপমেন্ট হয় না, তার জরায়ু বা ওভারির পুষ্টি আসে না, স্তনদ্বয় বর্ধিত হয় না, নারী সুলভ আচরণ আসে না। খানিকটা ক্যালকেরিয়া কার্ভ, ন্যাট্রামিউর, ক্যালকেরিয়া ফস, সাইলেশিয়া, এই কতগুলি মেডিসিনের মধ্যে কিন্তু আমরা এই ধরনের রুগী পাই। তাহলে আমরা বয়সের তুলনায় লম্বা হয়, ঋতুস্রাব দেরিতে শুরু হয়, প্রথম ঋতুস্রাব হইতেই সে অসুস্থ। আর এই ঋতুস্রাবের অসুস্থতার সাথে সাথে তার মধ্যে একটা রক্ত শূন্যতা আছে, আর রক্ত শূন্যতার কারণে তার একটা মাথার যন্ত্রণা তৈরি হয়, এনিমিয়া। তাহলে দেরিতে মেনস্ট্রুয়েশন, আর মেনস্ট্রুয়েশনের সাথে ব্যথা, তার সাথে একটা ফ্যাকাশে চেহারা, আর রক্ত শূন্যতা, মাথার যন্ত্রণা, বুঝলে? স্কুল ছাত্র ছাত্রীদের রক্তাল্পতার কারণে মাথার যন্ত্রণা, ঋতুস্রাবকালে মুখে ব্রণ, ঋতুস্রাবকালে মুখে ব্রণ হয়। রাখবা, এই সমস্তগুলি খুব সুন্দর ইম্পর্টেন্ট সিমটম। তাহলে শীত কাতর বালক বালিকাদের অস্থি সন্ধিতে বাতের যন্ত্রণা। হ্যাঁ, শীত কাতর যে সমস্ত বালক বালিকারা আছে তাদের অস্থি সন্ধি অর্থাৎ হাড়ের জয়েন্টে একটা বাতের যন্ত্রণা হয়। এই ধরনের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস কিন্তু একটা অতি উৎকৃষ্ট ওষুধ। তাই বলে কিন্তু শিশুদের জয়েন্টে ব্যথা হচ্ছে আর ক্যালকেরিয়া ফস দিয়ে দেবো তা কিন্তু নয়। দেখতে হবে ওই রোগীটা ক্যালকেরিয়া ফসের ধাতু কি না, প্রকৃতি কি না, ক্যালকেরিয়া ফসের স্বভাব কি না, এটা আমরা খেয়াল করবো। আচ্ছা, পর্যায়ক্রমে ভগন্দর এবং ফুসফুস প্রদাহ। ভগন্দর চিকিৎসা হলো, অর্থাৎ ভগন্দর যদি ট্রিটমেন্ট হয়, হওয়ার পরে ফুসফুসের প্রদাহ শুরু হয়, বা ফুসফুসের প্রদাহ ট্রিটমেন্ট করার পরে ভগন্দর শুরু হয়, দুটো যদি পর্যায়ক্রমে চলতে থাকে, তাহলে আমি কিন্তু ক্যালকেরিয়া ফসের কথা মনে করবো। অর্থাৎ আমাদের হোমিওপ্যাথি বিজ্ঞানে এই কথাটা সুন্দর করে বোঝানো আছে, পর্যায়ক্রমে ভগন্দর এবং ফুসফুসের প্রদাহ। উদরাময়ে ভুগতে ভুগতে দেহের মাংস ক্ষয়, উদরাময়ে ভুগতে ভুগতে মাংস ক্ষয়, আবার অনেক সময় উদরাময় ছাড়াও মাংস ক্ষয় হয়। উৎকৃষ্ট আহার সত্ত্বেও ক্রমান্বয়ে একটা শীর্ণতা, শুষ্কতা, রিকেট আমরা লক্ষ্য করি। তারপর শুষ্কতার শীর্ণতা ক্যালকেরিয়া ফসের একটা বিশেষ লক্ষণ, আমরা ভালো করে মনে রাখবা। অস্থি বিকৃতি এবং শীর্ণতা, অস্থি বিকৃতি এবং শীর্ণতা, মস্তকে রক্ত সঞ্চয় ভালো হওয়ার পরে টেরারিস্টি, মস্তকে রক্ত সঞ্চয়, অর্থাৎ অনেক সময় বয়স্কদের মধ্যে পাওয়া যায় হাই প্রেসারের ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চয় হয়, এবং সেটা যদি আমরা আর্নিকা বা এই জাতীয় কোনো মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট করার পরে হয়তো সেই অবস্থাটা ভালো হয়ে গেল, তারপর থেকে এটা টেরারিস্টি। মস্তকে রক্ত সঞ্চয় হওয়ার পরে টেরারিস্টি, বা দেখা যাচ্ছে শিশুটা ঠিক তরকা জ্বর হয়েছিল, তারপরের থেকে দেখা গেল তার একটা টেরারিস্টি, অর্থাৎ তরকা জ্বরটা তখনই হয় যখন মস্তিষ্কে খানিকটা রক্ত সঞ্চয় হয়, তারপর থেকে টেরারিস্টি, টেরা একদিকে তার চোখ থাকে আর একদিকে সে দেখতে পায়, এইরকম টেরারিস্টি। তোমরা নিশ্চয়ই জানো ভাষাটার মানে কি। তাহলে হাড়ের উপর টিউমার, এই টিউমারটা কিন্তু মাংসের উপরে ক্যালকেরিয়া ফসের টিউমারটা খুব কম লক্ষ্য করি। হাড়ের উপরে বা হাড়ের উপরে যে পাতলা আবরণ থাকে তার উপরে টিউমার হওয়ার উপমাংস যাকে বলা হয় টিউমার বা অর্বুদ, এটা কিন্তু আমাদের ক্যালকেরিয়া ফস একটা সুন্দর মেডিসিন। ক্যালকেরিয়া ফস, ফসফরাস, ক্যালকেরিয়া কার্ভ, আমাদের এই ধরনের ক্যালকেরিয়া কার্ভ সেটা যখন পড়াবো বলবো, সেটা আমরা ক্যালকেরিয়া ফসের কথা কিন্তু বললাম। জরায়ুর ক্ষয়, জরায়ুর ক্ষত, ক্ষয় ধাতু, লিউকোরিয়া,
অনেক সময় শিশুদের মধ্যে একটা লিউকেরিয়া হয়, সাদা স্রাব যাকে বলা হয়, অল্প বয়সে শিশুদের লিউকেরিয়া, একটা অস্বাভাবিক ব্যাপার। ক্ষয়ঘাতে, উদারময়, অস্থি পুষ্টির অভাব, শীর্ণতা, পেট ঢোকানো, লবণপ্রিয়, এই কথাগুলি কিন্তু মনে রাখতে হবে। শীতকাতর, ঠান্ডায় বৃদ্ধি, মানসিক লক্ষণগুলি থাকলে সকল ক্ষেত্রে বিরত শিশু এবং বালক বালিকা, মানসিক লক্ষণ বা তার সর্বাঙ্গীন মডালিটিস যদি আমরা পাই বা তার ধাতুগত অবস্থা যদি পাই, যে রোগী হোক না কেন, রোগের নামকরণের উপরে কিন্তু ওষুধ ব্যবহার কম হবে। সেটা অস্ত হতে পারে, ভবন্দর হতে পারে, পিরিয়ডিক্যাল কোনো গোলযোগ হতে পারে, হস্তমৈথুনের করতে করতে দেহ শীর্ণ হতে পারে, তার স্বপ্নদোষ প্রবণ থাকতে পারে, তার উদাহরণের প্রবণ থাকতে পারে, কনস্টিপেশন থাকতে পারে, অল্পতে ঠান্ডা লাগা, সর্দি কাশি হতে পারে, তার ভুলমন চঞ্চল প্রকৃতির স্বভাব হতে পারে, অস্থি বিকৃতি বাত হতে পারে, টিউমার বা ঘাড়ের গ্ল্যান্ড হতে পারে, অল্প ঠান্ডা লাগলে গলার মধ্যে ব্যথা হয় হতে পারে। কি রোগ এটা কিন্তু বড় কথা নয়। আমরা প্রথমের থেকে একটা স্বভাব আমাদের করে রাখা দরকার, কি ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। রোগীর ধাতুগত অবস্থাটা কি, স্বভাব অর্থাৎ রোগীর প্রকৃতিটা কি, সেই প্রকৃতিটা কি এটা জানতে পারলে কি রোগ হয়েছে সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন পড়ে না। নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ক্যালকেরিয়া ফসের বর্ষাকালে এবং ঋতু পরিবর্তনে, ঠান্ডায়, ঠান্ডায় এবং রোগের কথা চিন্তা করলে, বর্ষাকালে ঋতু পরিবর্তনে এবং ঠান্ডায় এবং রোগের কথা চিন্তা করলে তার রোগগুলি বৃদ্ধি হয়। আর উপসময় উত্তাপে শুষ্ক আবহাওয়ায় এবং মানসিক এবং শারীরিক পরিশ্রমে, মানসিক এবং শারীরিক ভাবে যদি বিশ্রাম করে, আর শুষ্ক আবহাওয়ায় এবং উষ্ণ আবহাওয়ায়, ঠিক বিপরীত। ঠান্ডায় এবং জলীয় বাতাসে বর্ষাকালে তাই বিপরীত ভাবে শুষ্ক এবং উষ্ণ হবে, আর বিশ্রামে, মানসিক এবং শারীরিক বিশ্রামে রোগ লক্ষণগুলি উপশম হয়। আমরা তরুণ ক্ষেত্রে 6-30 গুলি আমরা ব্যবহার করি, 6-30 বা 200, 630-200। কিন্তু ধাতুগত পরিবর্তন করতে চাইলে, যদি আমি মনে করি যে এই শিশুটা ধাতুগত পরিবর্তন করব, তাহলে 200 নিম্ন শক্তি, 200, 1000 এবং 10,000 বা প্রয়োজনে আরো উচ্চ শক্তি ব্যবহার হলেও হতে পারে। আশা করি তোমরা বুঝতে পারলে। প্রয়োজনে আমি যখন অন্য মেডিসিনের সাথে তোমাদের পার্থক্য বিচার করব, আমি এখন তো সিঙ্গেল করে মেডিসিন একটা করে পড়াচ্ছি, এরপরে দেখা গেল আমি ইন্ডিভিজুয়াল করব, পার্থক্য বিচার করব, হয়তো ক্যালকেরিয়া ফসের সাথে ক্যালকেরিয়া কার্ভ, তখন আবার আলোচনা হবে। আবার ক্যালকেরিয়া ফসের সাথে সাইলেশিয়া, আবার ক্যালকেরিয়া ফসের সাথে হয়তো আমাদের ন্যাট্রামিউরের সাথে হয়তো আমাদের সাইলেশিয়ার, এইরকম ভাবে যখন পার্থক্য নির্ণয় করে বিচার করব, তখন এই বিষয়ে আরো আলোচনা করা যাবে। ঠিক আছে, থাক এই পর্যন্ত।